দেখো, আজ আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ঠিক আছে? তো এই যে বইটার চ্যাপ্টার 16-এ রয়েছে ভয়েস চেঞ্জ। তোমাদের যাদের যাদের বই আছে তোমরা নিশ্চয়ই জানো এই ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটা কত ভালো করে এখানে ডিটেলসে বোঝানো হয়েছে। তো এই বইটার থেকে আমরা আজকে ভয়েস চ্যাপ্টারে প্রথমে একদম এ টু জেড শিখবো। ঠিক আছে? তো এই ভয়েসটা শেখার আগে আমরা কতগুলো সেন্টেন্স দেখো এখানে আলোচনা করা হয়েছে। তো সেন্টেন্সগুলো একটু পড়ি, দিলে তোমরা বুঝতে পারবে কীরকম সেন্টেন্স। দেখো, ভয়েস কথার অর্থ হচ্ছে কি বাচ্য পরিবর্তন। ঠিক আছে? বাচ্য পরিবর্তন। তাহলে এখানে সেন্টেন্স কয়েকটা লেখা হয়েছে, তো তোমরা সেন্টেন্সগুলো দেখো কত রকমের সেন্টেন্স এখানে লেখা হয়েছে। দেখো, প্রথমে একটা বাক্য বলা হয়েছে যে আই লাভ মাই মাদার। ঠিক আছে? তাহলে এই যে সেন্টেন্সটা করা হলো, তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে মাই মাদার। ঠিক আছে? এবারে এর যে আর একটা প্যাটার্ন এখানে করা হয়েছে, এটা হচ্ছে কিন্তু এখানকার এই যে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, এটাকে বলা হয় সাবজেক্ট, এটাকে বলা হয় ভার্ব, এটাকে বলা হয় অবজেক্ট। ঠিক আছে? এবারে দেখো, এর যে প্যাটার্ন এখানে করা হয়েছে, তাহলে এইখানকার অবজেক্টটা কিন্তু এখানে সাবজেক্ট আকারে বসে গেছে, এখানে মাঝখানে কিন্তু একটা বি ভার্ব বসছে, আর এখানকার ভার্বটা কিন্তু এখানে চলে এসছে, আর এখানে যে সাবজেক্ট ছিল এটা কিন্তু এখানে অবজেক্ট আকারে বসে গেছে, তার আগে একটা বাই বসে গেছে। তো এই যে প্যাটার্নটা চেঞ্জ হলো, এটাকে কিন্তু আমরা বলবো ভয়েস বা বাচ্য পরিবর্তন। অর্থাৎ বাচ্য আমরা সেন্টেন্সটাকে কীভাবে ঘুরিয়ে, কিন্তু মানে কিন্তু একই থাকলো, সেন্টেন্সটাকে ঘুরিয়ে আমরা অন্যরকমভাবে লিখলাম, এটাকে বলা হয় ভয়েস। ঠিক আছে? তো এই ভয়েসটা কীভাবে হলো এবং কত রকমেরভাবে ভয়েস হতে পারে সেটা শেখার জন্য আমরা আরও কয়েকটা সেন্টেন্সকে এখানে লক্ষ্য করবো। দেখো, এখানে দিয়েছি কি আই হ্যাভ বট এ নিউ ক্যামেরা। তাহলে এখানে একটা দেওয়া হয়েছে নিউ ক্যামেরা। এটা একটা প্যাটার্ন রয়েছে। তারপরে দেখো, দ্য বেবি ইজ স্লিপিং। ঠিক আছে? তাহলে এটাও একটা প্যাটার্ন রয়েছে, ইজ স্লিপিংয়ের নিচে দাগ দেওয়া হয়েছে, তোমরা বইতে পাবে। এখানে এই এক্সাম্পলগুলো কিন্তু বই থেকে নেওয়া হয়েছে, যে বই থেকে এখানে ভয়েসটা করানো হবে সেই বই থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। সেখানে কিন্তু বোল্ড অক্ষরে এই যে ওয়ার্ডটা কিন্তু রয়েছে। তাহলে দ্য বেবি ইজ স্লিপিং। ঠিক আছে? তারপরে দেখো, দে স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু এক প্রকারের প্যাটার্ন রয়েছে। তাহলে স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। তারপরে দেখো, হি গিভ মি এ বুক। তাহলে এখানে এটাও একটা সেন্টেন্স রয়েছে, এখানে মি একটা রয়েছে এবং এ বুক একটা রয়েছে। ঠিক আছে? তাহলে দুটো অবজেক্ট রয়েছে এখানে। এই যে সব সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলো কিন্তু ভয়েসে আমরা রূপান্তরিত করব। কিন্তু কীভাবে রূপান্তরিত করব সেটা শেখার জন্য যে সমস্ত সেন্টেন্সগুলো তুমি দেখতে পেলে এগুলোকে কি বলে সেইটা জানার জন্য কিন্তু আমরা এই যে বইতে যে দেওয়া আছে, যে বইটা ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স, এই বইতে কিন্তু প্রাইমারিভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো চলো আজকে এই জিনিসগুলো একটু দেখি, তারপরে আমরা পরবর্তী যে ভিডিও আসবে তাতে আমরা ফ্রেশ ভয়েস শুরু করব। কারণ কি, ভয়েস শুরু করার আগে আমাদের এগুলো লাগবে। ঠিক আছে? দেখো, প্রথমে বলা হয়েছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। অর্থাৎ সকর্মক ক্রিয়াটা আবার কি? অর্থাৎ যে ক্রিয়া কোনো কিছু কাজ সম্পন্ন করবার জন্য একটি কর্ম গ্রহণ করে বা অবজেক্ট গ্রহণ করে, তাকেই বলা হয় সকর্মক ক্রিয়া বা ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে? ধরো, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো, তাহলে আমি একটি নতুন ক্যামেরা কিনেছি। তাহলে আই হ্যাভ বট, এই যে বটটা হচ্ছে বাই থেকে এসছে বট, বাই মানে কেনা, তার পাস্ট ফর্ম হচ্ছে বট। তাহলে আই হ্যাভ বট অর্থাৎ V3 ফর্ম এখানে করা হয়েছে। তাহলে আই হ্যাভ বট এ নিউ ক্যামেরা। তাহলে এই নিউ ক্যামেরাটা হচ্ছে একটা অবজেক্ট। এই যে আই হ্যাভ বট, তার এই যে কেনার কাজটা সম্পাদন করা হয়েছে, সেই কেনার কাজটা সম্পাদন করার জন্য কিন্তু একটা নতুন ক্যামেরার সাহায্য লেগেছে। তাই এখানে বলা হয়েছে আই হ্যাভ বট এ নিউ ক্যামেরা। ঠিক আছে? তাহলে এই যে অবজেক্টটা গ্রহণ করেছে, এই অবজেক্টটাকে বলা হচ্ছে কিন্তু ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ এই অবজেক্টটা যে ভার্ব গ্রহণ করেছে, এই ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে? তারপর দেখো, আখতার একটি উপন্যাস পড়ছে। তাহলে আখতার ইজ রিডিং এ নভেল। নভেল মানে হচ্ছে উপন্যাস। ঠিক আছে? নভেলটা হচ্ছে একটা অবজেক্ট। তারপরে দেখো, ব্রুটাস সিজারকে ছুরিকাহত করেছিলেন। তাহলে ব্রুটাস স্ট্যাবড সিজার। স্ট্যাব মানে হচ্ছে ছুরিকাহত, অর্থাৎ ছুরির দ্বারা হত্যা করা, একে বলা হয় স্ট্যাব। ঠিক আছে? তাই সিজার হচ্ছে একজনের নাম। ঠিক আছে? তাহলে তিনটে সেন্টেন্স তোমরা দেখতে পেলে, দেখো কী লেখা আছে। ওপরের বাক্যগুলিতে প্রতিটি ভার্বেরই একটি করে অবজেক্ট বা কর্ম আছে। দেখতে পাচ্ছ, এই যে বলা হলো এটা একটা কর্ম, এটা একটা কর্ম, এটা একটা কর্ম বা অবজেক্ট। ঠিক আছে? এই ধরনের ভার্বকে ট্রান্সিটিভ ভার্ব বলে। ঠিক আছে? তাহলে ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে তোমরা বুঝতে পারলে, যাকে বলা হয় সকর্মক ক্রিয়া। তারপরে দেখো, ট্রান্সিটিভ ভার্বের সঙ্গে সম্পর্ক বাক্যের দুটি পদের সঙ্গে, একটা হচ্ছে সাবজেক্টের সঙ্গে, একটা হচ্ছে অবজেক্টের সঙ্গে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ট্রান্সিটিভ ভার্বের সম্পর্কটা কার সঙ্গে, না একটা সাবজেক্টের সঙ্গে, একটা অবজেক্টের সঙ্গে। ঠিক আছে?
তারপরে দেখো ট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে কি এবং কাকে এই প্রশ্ন করলে ভার্বটির অবজেক্ট পাওয়া যায়। ঠিক আছে, তার মানে ভার্বকে যদি আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ এই যে ভার্বটা রয়েছে কিংবা এই যে ভার্বটা রয়েছে, একে যদি আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা কি পাবো, ভার্বটির অবজেক্ট পাবো। ঠিক আছে, তাহলে প্রথম বাক্যটির ক্রিয়াপদ হচ্ছে কিনেছি। তাহলে এই যে কিনেছি একটু আগে বলেছিলাম, সম্বন্ধে কি কিনেছো প্রশ্ন করলে আমরা উত্তর পাবো কিন্তু এ নিউ ক্যামেরা, তাই না? তাহলে এই যে কেনা, এই কেনাটাকে যদি বলি কি কিনেছো, তখন উত্তর পাবো আমরা নিউ ক্যামেরা কিনেছি। তাহলে এই ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করার সাথে সাথে কিন্তু যেটা পেলাম সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এইখানে যেরকম অবজেক্ট পাওয়া যাচ্ছে সেরকম কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেটাতে কিন্তু অবজেক্ট পাওয়া যাবে না, সেটা পরবর্তী সময় তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এরপরে তোমরা দেখতে পাবে। তাহলে সমস্ত ভার্বের যে অবজেক্ট পাওয়া যাবে তা কিন্তু নয়, কিছু কিছু ভার্ব আছে যেগুলো নিজেই কাজ করে, তার কোনো অবজেক্ট লাগবে না। ঠিক আছে, সেটা আমরা এরপরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। দেখো তারপর কি বলছে, যে কিনেছি সম্বন্ধে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কি কিনেছি, এই কি এর উত্তর হয় একটি নতুন ক্যামেরা বা এ নিউ ক্যামেরা। ঠিক আছে, তাহলে বট এই ভার্বের অবজেক্ট হলো এ নিউ ক্যামেরা। ঠিক আছে, একইভাবে উপরের শেষ বাক্যটির ভার্ব স্টেপড সম্বন্ধে কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তর হয় সিজার। তাহলে এখানে স্টেপড কাকে হত্যা করা হয়েছিল, না সিজারকে হত্যা করা হয়েছিল। তাহলে আমরা আগে পেলাম এবার রিডিং, তাহলে কি পড়ছে, না রিডিং বা নোবেল পড়ছে। এখানে রিডিং মানে পড়া, তাহলে কি পড়ছে, না নোবেল পড়ছে। ঠিক আছে, তাহলে কি কিংবা কাকে দিয়ে, এই দুটোতে কি দিয়ে প্রশ্ন করতে উত্তর পেলাম এই নিউ ক্যামেরা এবং এই নোবেল, আর এখানে হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করতে কিন্তু আমরা পেলাম সিজার। তাহলে বুঝতে পারলে যে এখানে বলা হলো যে অতএব ওই বাক্যে স্টেপড এই ভার্বটির অবজেক্ট হলো সিজার। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে এই ভার্বগুলো কিন্তু অবজেক্ট গ্রহণ করছে বলে একে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এবার দেখো ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্বটার কয়েকটা উদাহরণ তোমরা আগে লক্ষ্য করো। কি বলছে, শিশুটি ঘুমোচ্ছে, তাহলে দ্য বেবি ইজ স্লিপিং। ঠিক আছে, স্লিপিং। ছেলেটি দাঁড়িয়েছিল, দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং। সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, দ্য সান শাইন্স ব্রাইটলি। আজ সকালে ঘড়িটি থেমে গিয়েছে, দ্য ক্লক স্টপড দিস মর্নিং। গাড়িটি ধীরে ধীরে চলছে, দ্য কার ইজ মুভিং স্লোলি। তুমি দেখো ভালো করে যে উপরের বাক্যগুলো, উপরের ক্রিয়াপদগুলো হচ্ছে এইগুলো, এই যে ইজ স্লিপিং ক্রিয়াপদ, ওয়াজ স্ট্যান্ডিং ক্রিয়াপদ বা ভার্ব, সাইন্স ক্রিয়াপদ বা ভার্ব, স্টপড এবং ইজ মুভিং এগুলো কিন্তু অবশ্যই ক্রিয়াপদ। তুমি এই উপর বাক্যটা খেয়াল করে দেখো, দ্য বেবি ইজ স্লিপিং, তাহলে দ্য বেবি হচ্ছে সাবজেক্ট আর ইজ স্লিপিংটা হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব। ঠিক আছে, কিন্তু লক্ষ্য করো আগের সেন্টেন্সটার মতো কিন্তু এর কিন্তু কোনো ক্রিয়াপদ, এখানে অবজেক্ট কিন্তু কোনো নেই, তাই না? অবজেক্ট কিন্তু কোনো এই ভার্বটা গ্রহণ করেনি। তাহলে আগেই বলেছিলাম যে সমস্ত ভার্ব কিন্তু অবজেক্ট গ্রহণ করে না, তাহলে কিছু কিছু ভার্ব অবজেক্ট গ্রহণ করে। এই বাক্যটাকে যদি আমরা কি বা কাকে দিয়ে জিজ্ঞেস করি তাহলে কিন্তু আমরা কোনো অবজেক্ট আমরা পাবো না। ঠিক আছে, একইভাবে ওয়াজ স্ট্যান্ডিং, অর্থাৎ দাঁড়িয়েছিল, দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং, ছেলেটি দাঁড়িয়েছিল, এরও কিন্তু কোনো অবজেক্ট নেই। বুঝতে পারলে? তাহলে এই যে সমস্ত ভার্বগুলোকে কিন্তু বলা হচ্ছে ইনট্রানজিটিভ, অর্থাৎ অকর্মক ক্রিয়া। অর্থাৎ অকর্ম মানে কি, মানে কর্মগ্রহণ করছে না। ঠিক আছে, দেখো ওপরের বাক্যগুলির ক্রিয়াপদগুলির দিকে তাকাও, কোনো ক্রিয়াপদেরই কোনো কর্ম নেই। অর্থাৎ ভার্বগুলির সম্বন্ধে কি বা কাকে এই প্রশ্ন করলে কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না, তাই এই ধরনের ক্রিয়াপদকে বলা হয় ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো কিছু কিছু বলছে এখানে, একটা ইনট্রানজিটিভ ভার্ব কি কখনো ট্রানজিটিভ হয়? তাহলে ইনট্রানজিটিভ ভার্ব সবসময় যে কর্মগ্রহণ করে না, তো ক্লিয়ার, বুঝতে পারলাম, কিন্তু কখনো কখনো কিছু কিছু ব্যতিক্রম রয়েছে বা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন যদি আমরা ইনট্রানজিটিভ ভার্বের প্রয়োগ করতে পারি তখন কিন্তু সেটাও কিন্তু আবার ট্রানজিটিভ ভার্বের মতনই কাজ করতে শুরু করে। দেখো কী কী ক্ষেত্রে হতে পারে বলছে এখানে, ইনট্রানজিটিভ ভার্ব কয়েকটি ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু কখন সেটা, কখন যদি ভার্বটি একটি কগনেট অবজেক্ট গ্রহণ করে, কিংবা দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যাজুয়েটিভ সেন্স প্রকাশ করে, 3 নম্বর হচ্ছে ফ্রেজাল ভার্ব গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে কগনেট অবজেক্ট কিংবা ক্যাজুয়েটিভ সেন্স বা ফ্রেজাল ভার্ব এগুলো কি। ঠিক আছে, দেখো প্রথমে বলছে যদি ভার্বটি কগনেট অবজেক্ট গ্রহণ করে তাহলে এটা বলা হয় কগনেট অবজেক্ট। তাহলে কগনেট অবজেক্টটা কী দেখো, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্টও থাকতে পারে। আচ্ছা, ভার্ব যদি একটি কগনেট অবজেক্ট গ্রহণ করে তবেই এটি সম্ভব। তাহলে কগনেট অবজেক্টটা কি, না সমধাতুজ কর্ম। সমধাতুজ মানে হচ্ছে একই ধাতু বা ক্রিয়াপদ থেকে আরেক রকম ক্রিয়াপদ তৈরি হয়েছে, যেটা হচ্ছে কর্মর আকারে বা অবজেক্ট আকারে কাজ করছে। ঠিক আছে, যাকেই বলা হয় কগনেট অবজেক্ট। যেমন দেখো, অর্থাৎ ভার্ব এবং তার অবজেক্ট একই শব্দ থেকে তৈরি হয়েছে। যেমন হচ্ছে তারা একটি গাঢ় ঘুম ঘুমালো, তাহলে দে স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। তাহলে দেখো
এই যে দুটো বাক্য দেওয়া আছে এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তাহলে স্লিপ মানে ঘুমিয়েছিল, এই স্লিপটা এসছে স্লিপ থেকে, বা স্লিপটা তৈরি হচ্ছে স্লিপ থেকে। তাহলে দেখো এইটা হচ্ছে ভার্ব, তাহলে এই ভার্ব থেকে কিন্তু সমগোত্রীয় আরেকটা শব্দ তৈরি হলো, যেটা কিন্তু অবজেক্ট আকারে বসেছে এখানে, ঠিক আছে। যেহেতু ভার্ব থেকে আরেক ধরনের বাক্য তৈরি হলো, শব্দ তৈরি হলো, এবং সেটা কিন্তু অবজেক্ট আকারে বসছে, তার জন্য বলা হচ্ছে কিন্তু কগনেট অবজেক্ট, ঠিক আছে। আবার দেখো আমি একটি ভালো স্বপ্ন দেখলাম, তাহলে আই ড্রিমড এ বিউটিফুল ড্রিম, তাহলে ড্রিমটা কিন্তু ড্রিম থেকে তৈরি হয়েছে, ঠিক না। তারপর দেখো ছেলেটা একটি দৌড়ালো বটে, তাহলে দ্য বয়েস ছেলেরা একটি দৌড়ালো বটে, তাহলে বয়েস র্যান এ রেস ইনডিড, তাহলে রেসটা কিন্তু র্যান থেকে তৈরি হয়েছে, যার কারণে এখানে কিন্তু এই ভার্বগুলো কিন্তু ইন্ট্রানজিটিভ হওয়া সত্ত্বেও একটি করে কর্মগ্রহণ করেছে যখন সেটা কগনেট অবজেক্ট হয়েছে, ঠিক আছে। এবারে দেখো যে বলছে ওপরের প্রথম বাক্যে স্লেপ্ট ও স্লিপ এই একই অর্থ বিশিষ্ট ও একই মূল শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে। এখানে স্লিপ হলো স্লেপ্ট ভার্বের কগনেট অবজেক্ট, সুতরাং এক্ষেত্রে স্লেপ্ট ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এইভাবে দ্বিতীয় বাক্যে সং এবং তৃতীয় বাক্যে ড্রিম ও চতুর্থ বাক্যে রেস হলো যথাক্রমে স্যাং, ড্রিমড ও র্যান এই ভার্বগুলির কগনেট অবজেক্ট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। দ্বিতীয় নম্বর কি বলছে, যদি ভার্বটি ক্যাজিউটিভ সেন্স প্রকাশ করে, তাহলে ক্যাজিউটিভ সেন্সটা কী বলেছে এখানে, যে তোমরা আগেই জেনেছো। এখন নিচের বাক্য দুটি দেখো, শিশুটি হাঁটে, দ্য চাইল্ড ওয়াক্স, মালা শিশুটিকে হাঁটায়, মালা ওয়াক্স দ্য চাইল্ড, ঠিক আছে। দেখো এবার কি বলছে এখানে, প্রথম বাক্যে ওয়াক ভার্বটির কোনো অবজেক্ট নেই, দেখতে পাচ্ছ এখানে ওয়াক হচ্ছে ভার্ব, এর কিন্তু কোনো অবজেক্ট নেই, কিন্তু পরবর্তীকালে ভার্ব দেখো ওয়ার্ক কিন্তু একটা অবজেক্ট গ্রহণ করেছে, তাহলে কিন্তু কোন অর্থে গ্রহণ করেছে দেখো, আচ্ছা প্রথম বাক্যে হচ্ছে ওয়াক ভার্বটির কোনো অবজেক্ট নেই, তাই এটি ইন্ট্রানজিটিভ, অবজেক্ট না থাকায় মানে ইন্ট্রানজিটিভ হবে, তোমরা আগে জেনেছো। কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো ওয়াক ভার্বটি ক্যাজুটিভ সেন্স প্রকাশ করায়, দ্য চাইল্ড একটি অবজেক্ট, সুতরাং দ্বিতীয় বাক্যে ওয়াক ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। অর্থাৎ কোনো ভার্বকে যদি কেউ কারোর দ্বারা পরিচালিত করে তখন কিন্তু সেটা হবে ক্যাজুটিভ সেন্স, ঠিক আছে। যেমন ধরো মালা ওয়াক্স দ্য চাইল্ড, তাহলে চাইল্ডকে কিন্তু হাঁটাতে সাহায্য করছে মালা, এই অর্থে কিন্তু ওয়াক্সটা এখানে বলা হচ্ছে ক্যাজিউটিভ সেন্স, ঠিক আছে। 3 নম্বর বলছে দেখো যদি ভার্বটি ফ্রেজাল ভার্ব হয়, তাহলে ফ্রেজাল ভার্বটা কি দেখো, নিচের বাক্য দুটি দেখো, যে সে সুন্দর হাসে, তাহলে হি লাভস নাইসলি, ছেলেগুলি অন্ধ লোকটিকে উপহাস করলো, দ্য বয় লাভড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, তাহলে উপরের প্রথম বাক্যে লাভ ভার্বের কোনো অবজেক্ট নেই, দেখো লাভস ভার্বের কিন্তু কোনো অবজেক্ট নেই, ঠিক আছে, তাই এটি ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্বিতীয় বাক্যে দেখো লাভ ভার্বটি এই অ্যাট ভার্বটি পার্টিসিপেলটিকে নিয়ে ফ্রেজাল ভার্বে পরিণত হয়েছে। এখন লাভ অ্যাট ভার্বটি ট্রানজিটিভ, কেননা তার একটি অবজেক্ট আছে ব্লাইন্ড ম্যান। তাহলে ফ্রেজাল ভার্ব কি তৈরি করা হয় সেটা নিয়ে পরবর্তীকালে তোমাদের ভিডিও আসবে, তোমরা দেখে নিও সেটাকে, ফ্রেজাল ভার্ব কত রকমের হয় এবং কী করে কী হয়। অর্থাৎ ভার্বের সঙ্গে যখন অন্য কিছু একটা যোগ হয়ে নতুন একটা অর্থ প্রকাশ করে সেটাই হয় কিন্তু ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। এখানে যেরকম লাভের সঙ্গে অ্যাড যোগ হয়ে গেছে, এই অ্যাড যোগ হয়ে কিন্তু হয়ে গেছে লাভড অ্যাড, যার কারণে ট্রানজিটিভ হয়ে গেছে। লাভটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, তার সঙ্গে যখন অ্যাড যোগ হয়ে গেল তখন কিন্তু সেটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব, দিয়ে সেটা একটা ভার্ব অবজেক্ট নিয়ে নিয়েছে, যেটা হচ্ছে দ্য ব্লাইন্ড ম্যান, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো। এরপরে কিন্তু আমাদের এরপরের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে কিন্তু এরপরে তোমাদের কাছে ভিডিও আসছে, ঠিক আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো, ভয়েস চেঞ্জের প্রথম ক্লাস আমাদের শুরু হলো, তোমরা কিন্তু ভয়েসের সমস্ত ভিডিওগুলো একের পর এক দেখে যাবে, যাতে ভয়েস নিয়ে তোমাদের আর কোনো সংশয় না থাকে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমরা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্টে জানিও তোমাদের কী সুবিধা বা অসুবিধা হলো, ঠিক আছে। যারা নতুনরা দেখলে তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এইরকম খুব হেল্পফুল ভিডিও তোমরা রেগুলার পেতে থাকো এবং গ্রামার শিখে তোমরা এগিয়ে যেতে পারো, ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।